হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রায় 2 সপ্তাহ পরে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক একটু আলাদা। আজকের টপিক আমাদের যে বাংলা অল ইন ওয়ান প্র্যাকটিস সেট বইটি বেরোনোর কথা ছিল, সেটা এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বেরাবে। তো সেটার প্রি বুকিং শুরু হয়ে গেছে, 2 দিন হলো। ওকে, তো সেটা প্রি বুকিং শুরু হয়ে গেছে 22শে ফেব্রুয়ারি থেকে। 2 দিন হয়ে গেল, প্রায় অনেক ট্রানজ্যাকশন আটকে গেছিলো। তবে আবার রাত্রি 12টার পর থেকে ট্রানজ্যাকশন শুরু হয়েছে। দিনে একটা লিমিট থাকে। তো প্রায় 225টা বই অলরেডি 2 দিনে প্রি বুকিং হয়ে গেছে। আজকে আরও প্রি বুকিং হবে, কিন্তু রাত্রি 12টার পর শুরু হয়ে গেছে, অনেকে জানে না, কারণ কালকে অনেকের ট্রানজ্যাকশন ফেল হয়ে গেছিলো। তো যাই হোক, 225 প্রি বুকিং হয়ে গেছে, এখনও বাকি আছে। যারা এই বইটি প্রি বুকিং করতে চান, আমাদের নাম্বার আছে 8768830230 নাম্বারে যোগাযোগ করে নেবেন। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে যারা কলেজটিতে নিতে চান তারা 425 টাকাতে প্রি বুকিং করবেন, আর যারা কুরিয়ার মারফত নিতে চান তারা 425 + 75 = 500 টাকাতে প্রি বুকিং করবেন। আবারও বলছি, যারা কলেজটিতে নিতে চান 425 টাকা দিয়ে, যারা কুরিয়ার নিতে চান 500 টাকাতে প্রি বুকিং করবেন, আর আমাদের ঠিকানাটা পাঠিয়ে দেবেন। এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে। এটা কিন্তু সৌম্যদীপ মাইতি নামেই আছে। ওকে, এটা হচ্ছে প্রি বুকিং নম্বর। বইটার নাম হচ্ছে বাংলা অল ইন ওয়ান। এখানে 90 নাম্বারের 50টা সেট থাকবে। এর আগে 30টা সেটের অনেক বই বের করেছিলেন অনেক লেখক, কিন্তু আমরা বের করছি একটু বেশি করে 50টা সেট, প্লাস বিগত বছর SLST এবং MSc পরীক্ষার প্রশ্নোত্তর থাকবে। সম্ভাব্য 4650টি প্রশ্নোত্তর এখানে থাকবে, সব MCQ আকারে। আমাদের বইটির প্যাটার্ন কেমন, যে প্রথম 30টা প্রশ্ন থাকবে, প্রায় 95% ক্ষেত্রে প্রথম 30টা প্রশ্ন থাকবে বাংলা ব্যাকরণ থেকে, তারপর 15টা প্রশ্ন থাকবে প্রাচীন ও মধ্যযুগ থেকে, তারপর 20টা প্রশ্ন থাকবে আধুনিক যুগ থেকে। অর্থাৎ প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ নিয়ে 15 + 20 35টা, আর ব্যাকরণ 30টা, মোট 65টা। আর টেক্সট থেকে নবম দশম শ্রেণীর টেক্সট, তার সঙ্গে সাহিত্য সঞ্চন, সাহিত্য সম্বাদ থাকবেই, হ্যাঁ, ইনক্লুডিং হচ্ছে প্রভাশঙ্খু, কোনি, এইগুলো এগুলো থেকে থাকবে। মোট নবম দশম শ্রেণীর টেক্সট থেকে থাকবে 18 নাম্বার। তাহলে ব্যাকরণ 30, সাহিত্য ইতিহাস 35, 30 35-এ 65, টেক্সট থেকে হচ্ছে আপনার 18টি, 65 18 83টি। 6টা থাকবে ভারতীয় ও আন্তর্জাতিক সাহিত্য অনুবাদ অনুষঙ্গ, তাহলে 83 আর 6 কত হলো 89। লাস্ট একটা থাকবে ইংরেজি থেকে বাংলা অনুবাদ বা বঙ্গানুবাদ। এই হচ্ছে 90 নাম্বারের সেট, 50টা থাকবে। অনেকে একটা প্যাটার্ন দিতে বলছিলেন, আমি ফেসবুকে দিয়েছি, অনেকে বলছে ফেসবুক গ্রুপে নেই, তো তাই ইউটিউবে আমি জানিয়ে দিলাম। এর আগে আমার জানার উচিত ছিল, কিন্তু শরীর খারাপ, আমার গলার স্বর শুনেই বুঝতে পারছেন যে বিশাল সর্দি হয়েছে, জ্বর জ্বর ভাব। তো সেই জন্য ভিডিওটা বানাতে পারিনি, 2 দিন আগে বলা উচিত ছিল। অলরেডি 225 পিস বই বুকিং হয়ে গেছে, তো আরও বই আছে, আপনারা তাড়াতাড়ি প্রি বুকিং করে নেবেন, ঠিক আছে? কারণ খুব শরীর খারাপ, তা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো দেখুন, অনেকে ডেমো চাইছিলেন, তো একটা সেটের ডেমো দেওয়া হলো। আমি বললাম যে নাম্বার বিভাজন। তো দেখুন, 50 নম্বর সেটটা তৈরি হয়ে গেছে, এখন প্রুফ চলছে। তো কয়েকদিনের মধ্যে ছাপানো হয়ে যাবে, মার্চ মাসের মিডিলে বইটি প্রকাশিত হবে হোলির সময়, ঠিক আছে? তো চলুন ডেমো ক্লাসটা দেখে দিই। 50 নম্বর সেট, লাস্ট সেটটা একটা ডেমো দিয়ে দিচ্ছি। ওকে, কোনো আলোচনা করবো না, জাস্ট অপশানগুলো পড়বো না, জাস্ট উত্তরগুলো বলে দেবো, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন, 1 নম্বর প্রশ্ন, বাসিন্দা কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে অপশন খ, ফার্সি। 2 নম্বর প্রশ্ন, চাকু কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে অপশন ক, তুর্কি। 3 নম্বর প্রশ্ন, বাংলা ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে মোট কটি বর্ণের নিজস্ব ধ্বনিরূপ নেই? উত্তর হচ্ছে অপশন ক, 11টি বর্ণের। 4 নম্বর প্রশ্ন, হাতে হাতে যে লড়াই সমান হাতাহাতি, এটি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, ব্যতিয়ার বহুব্রী সমাস। 5 নম্বর প্রশ্ন, আমার ব্যাগে মাছ আছে এবং যে ব্যক্তি এতক্ষণ অপেক্ষা করছেন তাকেই আমি মাছগুলো দেব, কোন প্রকার বাক্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ঘ, মিশ্র বাক্য। 6 নম্বর প্রশ্ন, তোমাকে আমাতে মিলে কাজ করতে হবে, এটি কোন কর্তার উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, সহযোগী কর্তা। 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি
অস্বাভাবিকা ক্রিয়ার চেহারাগত শ্রেণী নয়। উত্তর হচ্ছে অপশন ঘ, কে বিভক্তি। আবিভক্তি, এ বিভক্তি আর লে বিভক্তি, এটা হচ্ছে অস্বাভাবিক ক্রিয়ার চেহারাগত শ্রেণী, শ্রেণী নয় বলেছে। উত্তর হবে অপশন ঘ, কে বিভক্তি। এবার দেখুন 8 নম্বর প্রশ্ন, দুটি সহায়ক ক্রিয়া থাকে কোন শ্রেণীর বাক্যে? উত্তর হচ্ছে অপশন ঘ, যৌগিক ও জটিল উভয় শ্রেণীর বাক্যে। নানা প্রশ্ন, কর্মধারয় সমাজকে কটি শ্রেণীতে ভাগ করা যায়? উত্তর হচ্ছে অপশন গ, 5টি। 10 নম্বর প্রশ্ন, আমার চোখে বায়ু ঢুকেছে কোন কারক? উত্তর হচ্ছে অপশন ঘ, অধিকরণ কারক। 11 প্রশ্ন, তলি তুলি এটি কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, স্বরসঙ্গতি। 12 প্রশ্ন, মদন বাণী পরাণে আকুলি ল কোন কারক? পরাণে, পরার তলায় দাগ। উত্তর হচ্ছে অপশন খ, অধিকরণ কারক। 13 প্রশ্ন, হাতত ধরিয়া মোর দগ্ধ পরাণে, হাতত তলায় দাগ এটি কোন কারক? উত্তর হচ্ছে অপশন ঘ, করণ কারক। কারকগুলো একটু ভালো করে আর সমাসগুলো একটু ভালো করে পড়বে। তারপর দেখুন 14 নম্বর প্রশ্ন, তোহরে অন্তরে মোয়ে খলিলি হাড়রি মালি এই বাক্যে কোনটি অনুসর্গ? উত্তর হচ্ছে অপশন ঘ, অন্তরে। 15 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস বাংলা ভাষায় রামায়ণ অনুবাদ করেন, কৃত্তিবাস কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, বহুব্রী সমাস। 16 নম্বর প্রশ্ন, অন্তিমকাল এই সমাসবদ্ধ পত্রের ব্যাস বাক্য কি? উত্তর হচ্ছে অপশন গ, কালের অন্তিম। 17 প্রশ্ন, বাক্যমধ্যস্থ পদের অর্থ ভাবের সঙ্গতি রক্ষা করে। উত্তর হচ্ছে অপশন খ, আসক্তি। 18 প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্যে? উত্তর হচ্ছে অপশন ক, ভাব বাচ্যে। 19 প্রশ্ন, 64 কোঠা গুনিয়া লেহু কোন পদ? গুনিয়া লেহু, গুনিয়া লেহু তলায় দাগ। উত্তর হচ্ছে অপশন ক, যৌগিক ক্রিয়া। 20 প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বাংলা উপসর্গের উদাহরণ নয়? উত্তর হচ্ছে অপশন গ, অধি। এটি হচ্ছে বাংলা উপসর্গের উদাহরণ নয়। অজ, অনা, পাতি এগুলো বাংলা উপসর্গ, অধিটা হচ্ছে বাংলা উপসর্গের উদাহরণ নয়। ওকে, তারপর দেখুন 21 প্রশ্ন, সদাচরণ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, সযুক্ত আচরণ। 22 প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি অশুদ্ধ? উত্তর হচ্ছে অপশন ক, আদ্যযুক্ত অন্ত সমান আদ্যন্ত। ঠিক আছে, তারপর দেখুন আর বাকিগুলো সুযুক্ত অল্প সমান স্বল্প, প্রতিযুক্ত একশো প্রত্যেক, নৌযুক্ত সমান নাবিক এগুলো ঠিক। শুদ্ধ, অশুদ্ধ হচ্ছে আদ্যযুক্ত অন্ত সমান আদ্যন্ত। অনেকে দেখি শুধুমাত্র ব্যাকরণ বই কিনে নেন, ব্যাকরণের প্র্যাকটিস সেট কিনে নেন শুধুমাত্র একটা সেটের জন্য। আর এখানে কিন্তু সব আছে বাংলা সাহিত্যের, আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ, তারপরে বাংলা ব্যাকরণ, টেক্সট, আন্তর্জাতিক সাহিত্য অনুবাদ অনুষঙ্গ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ সব আছে। আর সহজ কঠিন মিডিয়াম লেখানো মেশানো আছে। অনেক আমি শুধু সহজ দেবো তা না, কিছু সহজ, কিছু মিডিয়াম আর কিছু কঠিন। অনেক বলে কঠিন মানুষ দিয়ে লাভ নেই, এসএলএসটিতে আসে না, এসএলএসটি কিছু বা এমএসসিতে কিছু কঠিন মানুষ এসেছে, তাই আমরাও কিছু যেগুলো ছাত্রদের ভাবতে সাহায্য করে টেক্সটে, সেই ধরনের কিছু টেক্সটেও প্রশ্ন দিয়েছি। ঠিক আছে, তো যাতে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ নাম্বার না পায়, যেন 75-80 না পেরোতে পারে নেগেটিভ মার্কিংয়ে। ঠিক আছে, তো এই জন্য কিছু সহজ, কঠিন এবং মিডিয়ামের আশ্রয় নেওয়া হয়েছে। দেখুন 23 নম্বর প্রশ্ন, গাড়ির কাজ ভাঙলো কোন বাচ্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ঘ, কর্ম কর্তৃবাচ্য। 24 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, মৃত্যুম হসযুক্ত জয়। 25 নম্বর প্রশ্ন দেখুন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি অশুদ্ধ? উত্তর হচ্ছে অপশন গ, তালব্য স, মূর্ধন্য স আর দন্ত স, এই তিনটি বর্ণের স্বাভাবিক উচ্চারণ দন্ত স এর মতো, এটা হচ্ছে অশুদ্ধ। বাকিগুলো শুদ্ধ, মানে বাংলায় অন্তস্থ ব ধ্বনি হিসাবে স্বীকৃত নয়, শুদ্ধ। প বর্গের সবকটি বর্ণের ধ্বনিরূপ আছে, মানে প, ফ, ব, ভ, ম, শুদ্ধ। বিসর্গ ব্যঞ্জন বর্ণটি
শব্দের মাঝে বসলে পরবর্তী ব্যঞ্জনকে দ্বিত্ব করে দেয়, এটাও হচ্ছে শুদ্ধ। অশুদ্ধ হচ্ছে অপশন গ। কিছু নেক্সট প্রশ্ন আছে। সামনের প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি অন্তস্থ বর্ণ হওয়ার পাশাপাশি দন্তমূলীয় বর্ণও বটে? অন্তস্থ বর্ণ প্লাস দন্তমূলীয় বর্ণ। উত্তর হচ্ছে অপশন ক, ল। সাধারণ প্রশ্ন, তন্তুবায় শব্দটির ব্যুৎপত্তি কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, তন্তু হাইফেন বিযুক্ত অন। ঠিক আছে, অমূর্ধন্য হস। তারপর দেখুন 28 নম্বর প্রশ্ন, নিসর্গ শব্দটির ব্যুৎপত্তি কি? উত্তর হচ্ছে অপশন ক, নি হাইফেন সৃজ বর্গীয় হস যুক্ত ঘং। এবার দেখুন 29 নম্বর প্রশ্ন, সত্য শব্দটির প্রত্যয় কি? উত্তর হচ্ছে অপশন ঘ, দন্তেশ্বর বয় যুক্ত তয় বয়। ওকে, তারপর দেখুন 30 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বিশেষণ পদ নয়? উত্তর হচ্ছে অপশন খ, আসক্তি। এটা বিশেষণ পদ নয়। বাকি ঋজু, আসন্ন, কমনীয় এগুলো হচ্ছে বিশেষণ পদ। ওকে, 30টা ব্যাকরণ হয়ে গেল। এবার আছে প্রাচীন মধ্যযুগের 15টা প্রশ্ন। একটি প্রশ্ন, মূল চর্যাপদ অর্থাৎ চর্যাকৃতি কোষের তিব্বতী অনুবাদ কে করেন? উত্তর হচ্ছে অপশন ক, পণ্ডিত শিলচারি। তথ্য দেখুন দেওয়া আছে, চর্যাপদের মূল পুঁথির নাগরী হরফে লেখা প্রতিলিপিটি বর্তমানে সংরক্ষিত আছে কলকাতার প্রাগ স্ট্রিট। বর্তমান আনুষ্ঠানিক নাম হচ্ছে মাদার টেরেসা সরণি এর এশিয়াটিক সোসাইটিতে। ঠিক আছে, কলকাতার প্রাগ স্ট্রিটের এশিয়াটিক সোসাইটিতে চর্যাপদের মূল পুঁথির নাগরী হরফে লেখা প্রতিলিপিটি বর্তমানে সংরক্ষিত আছে। তো এটা আমাদের ডাউট থাকে, আমি এটা ক্লিয়ার করে দিলাম। আমাদের বইয়ে 30 থেকে 35টা সেটের পর আমরা যেহেতু স্কোপ কম হাতে, তাই পাশে পাশে কি বিদ্রোহ দিয়ে অনেক তথ্য দিয়েছি। এটা এমসিকিউ বই হলেও 30 থেকে 35টা সেটের পর কিন্তু আমরা পাশে পাশে তথ্য দিয়েছি বা বিদ্রোহ দিয়েছি, যাতে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন আসে। তো দেখুন 32 প্রশ্ন, শ্রীকৃষ্ণ কাব্য প্রকাশের পর এই কাব্যের সম্পাদক বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ এক কপি বই কাকে উপহার দিয়েছিলেন? সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন খ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। তথ্য দেখুন, যেই কাব্যের পুঁথিটি বর্তমানে সংরক্ষিত আছে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদে। চর্যাপদ আছে কলকাতার পার্ক স্ট্রিটের এশিয়াটিক সোসাইটিতে, মানে প্রতিলিপি। মূল পুঁথি তো আনতে পারেননি হওয়ার শাস্ত্রী। আর 32 নম্বর, যেটা শ্রীকৃষ্ণ কাব্যের যে বর্তমান পুঁথি সংরক্ষিত আছে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদে। তাহলে দেখুন 33 প্রশ্ন, অনেকগুলো দেওয়া আছে, হাতে যেহেতু স্কোপ কম। শৈশব যৌবন দর্শন ভেল বয়সন্ধি পর্যায়ের পদ। অমথুরাপুর মাধব গেল মাথুর পর্যায়ের পদ। হরিগেয় মধুপুর হামকুল বাগা এটাও মাথুর পর্যায়ের পদ। অঙ্কুর তপন তাপে যদি জারব মাথুর পর্যায়ের পদ। আন অনুরাগে পিয়া আনদেশে গেলা মাথুর পর্যায়ের পদ। আজু রজনী হাম বাগে পোহাইলু ভাব সম্মিলন পর্যায়ের পদ। পিয়া জব আবো এ মজু গেহে ভাব সম্মিলন পর্যায়ের পদ। কি কবরে সখী আনন্দর ভাব সম্মিলন পর্যায়ের পদ। এই বৈষব পদগুলির রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন ঘ, বিদ্যাপতি। ওকে, আমি কিছু তথ্যগুলো বড় দিয়েছি বা প্রশ্নগুলো বড় দিয়েছি, যাতে এইটুকু তথ্যের মধ্যে যেন কমন চলে আসে। তারপর দেখুন 34 প্রশ্ন, তিনি এক ছত্র লেখেন ও 10 ছত্র পাঠকদের দিয়া লিখাইয়া লন। চণ্ডী সম্পর্কে এই মন্তব্যটি কে করেছেন? অথবা বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি, মন্তব্যটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখুন 35 প্রশ্ন, সনাতন তনয় রুক্মিণী গর্ভজাত মঙ্গল কাব্যধারার কোন কবি নিজের জন্ম প্রসঙ্গে একথা বলেছেন? উত্তর হচ্ছে অপশন ক, বিজয়গুপ্ত। 36 প্রশ্ন, কে কোন গ্রন্থে কেতোয়াস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যকে মনসার ভাসান বলেছেন? অথবা কে কোন গ্রন্থে কেতোয়াস ক্ষেমানন্দ ব্যতীত মনসামঙ্গল কাব্যের আর অন্য কোনো কবির নাম বা পরিচয় উল্লেখ করেননি? খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে অপশন ক, রামগতি নীলরত্ন তার বাঙ্গালা ভাষা ও বাঙ্গাল সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে। তথ্য দেখুন, কবিতার আত্মবিবরণীমূলক ত্রিপদীতে নিজের ক্ষেমানন্দ নামটি ব্যবহার করেছেন, মানে কেতোয়াস নামটি কিন্তু ব্যবহার করেননি, সেটা হচ্ছে আত্মবিবরণীমূলক ত্রিপদীতে। তাহলে দেখুন 37 প্রশ্ন, খরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের সব থেকে উজ্জ্বল নারী চরিত্র কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, রঞ্জাবতী, যিনি লাউসেনের মাতা ছিলেন। তথ্য দেখুন যে খরাম চক্রবর্তী 1633 শকাব্দ অর্থাৎ
1711 খ্রিস্টাব্দের 8 অগ্রহায়ণ শুক্রবার শুক্লা তৃতীয়া তিথিতে তার অমাদিমঙ্গল কাব্য রচনা সমাপ্ত করেন। তিনি তার কাব্যে কোনো দেবীর সমাবেশের কথা উল্লেখ করেনি। মঙ্গল কাব্যের একমাত্র কবি হচ্ছে ঘনাদ চক্রবর্তী, যিনি তার কাব্যে কোনো দেবীর সমাবেশের কথা উল্লেখ করেননি। ঠিক আছে, তথ্য এটা। তারপর দেখুন 38 প্রশ্ন, প্রাচীন পণ্ডিতগণ গিয়াছেন কয়ে, যে হোক সে হোক ভাষা কাব্য রস লয়ে, এটি কার কোন কাব্যের উক্তি? উত্তর হচ্ছে অপশন ঘ, ভারতচন্দ্র রায়গুণাকরের অমতামঙ্গল, মানে মানসিংহ খণ্ডটা আছে, দ্বিতীয় খণ্ড, সেই মানসিংহ খণ্ডের উক্তি। তাহলে দেখুন 29 নম্বর প্রশ্ন, কবি কীর্তিবাস ওঝা কোন বংশোদ্ভূত ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, মুখুটি বা মুখোপাধ্যায়। তথ্য দেখুন, তার উপাধি ছিল উপাধ্যায়, যা থেকে ওঝা শব্দটি এসছে। উপাধ্যায় থেকে কিন্তু ওঝা শব্দটি এসছে, এটাও ইম্পর্টেন্ট, তাই পাশে দিয়েছি। এদের মানে কবিদের মুখোপাধ্যায় উপাধি হলেও ওঝা উপাধিতে এরা বেশি পরিচিত ছিলেন। ঠিক আছে, কবিরা ওঝা উপাধিতে বেশি পরিচিত ছিলেন। ওকে, তিনি হচ্ছে মুখুটি বা মুখোপাধ্যায় বংশোদ্ভূত ছিলেন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তাই পাশে তথ্যগুলো দেওয়া হয়েছে। 14 প্রশ্ন, ভাগবত শুনি আমি পণ্ডিতের মুখে, লৌকিক কহিল লোক সুর মহাসুখে, এটি কার কোন অনুদিত কাব্যের উক্তি? উত্তর হচ্ছে অপশন গ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিষয়। তথ্য দেখুন, তিনি যে সকল পাঁচালীর সঙ্গে পরিচিত ছিলেন তার প্রমাণ আমরা এই উক্তি থেকে পাই। তিনি তুর্কি আক্রমণের পটভূমিতে ভাগবত অনুবাদ করেন। ঠিক আছে, সব তথ্য কিন্তু পাশে দেওয়া আছে। আর প্রশ্ন যতটা ইম্পর্টেন্ট, পাশে তথ্য কিন্তু ততটা ইম্পর্টেন্ট। দেখুন 41 প্রশ্ন, কে কোন কাব্যটি সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায়ের বঙ্গভাষার লেখক গ্রন্থের মতে বৃদ্ধ বয়সে বৃন্দাবনের রাধাকুণ্ড তীরে বসে এবং অন্যান্য সমালোচকদের মতে বৃদ্ধ বয়সে বৃন্দাবনের মদন গোপাল মন্দিরে বসে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ, কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যটি। তথ্য দেখুন, তিনি এই কাব্যে খণ্ড শব্দটি পরিবর্তে লীলা শব্দটি ব্যবহার করেছেন। মানে বৃন্দাবন দাস তার শ্রী চৈতন্য ভাগবত কাব্যে খণ্ড শব্দটি ব্যবহার করেছেন, তার কাব্যের 3টা খণ্ড। আর এখানে কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যে এই খণ্ড শব্দটির পরিবর্তে লীলা শব্দটি ব্যবহার করেছেন। আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। ঠিক আছে, তার কাব্যের 3টি খণ্ড বা 3টি লীলা। তাহলে দেখুন 42 প্রশ্ন, দৌলত কাজী সতী ময়নাবতীর কোন মাসের 12 মাসই সম্পূর্ণ রচনা করে যেতে পারেননি? মানে 3-4 দিন রচনা করলেও তারা সম্পূর্ণ করতে পারেননি। ঠিক আছে, মানে কোন মাসের 12 মাসই সম্পূর্ণ রচনা করে যেতে পারেননি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, জ্যৈষ্ঠ মাসের। তথ্য দেখুন, দৌলত কাজী তার লোরচন্দ্রানী ও সতী ময়না কাব্যের প্রথম খণ্ড সুফি কবি মৌলানা বা মুল্লা দাউদের হিন্দি ভাষা রচিত কাব্য চন্দায়ন বা চন্দাইন আনুমানিক 1380 খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় খণ্ড মিয়া সাধনের গুজরাটি গোয়াইটেড বা গ্রাম্য হিন্দি ভাষায় লেখা কাব্য মৈনাকো সৎ বা মৈনা সৎ আনুমানিক 1480 খ্রিস্টাব্দে রচিত কাব্য অবলম্বনে রচনা করেন। ঠিক আছে, দেখুন সব তথ্য পাশে দেওয়া আছে, পড়ে নেবেন। তাহলে দেখুন 43 প্রশ্ন, কোন গ্রন্থে সৈয়দ আলাউলের আত্মপরিচয় বা আত্মবিবরণী পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ঘ, উপরের সবগুলি সঠিক, মানে পদ্মাবতী, সৈফুল বদিউজ্জামান, সেকেন্দ্র নামা সবগুলি হবে। অ্যাকচুয়ালি সবচেয়ে বিস্তারিত পাওয়া যায় সৈফুল বদিউজ্জামান সেকেন্দ্র নামাতে। তথ্য দেখুন যে আলাওল তার পদ্মাবতী কাব্যের প্রায় শুরুতেই একটি নাতিদীর্ঘ আত্মবিবরণী সংযোজন করেছেন। এছাড়া তিনি তার সৈফুলমূলক বদিউজ্জামাল এবং সেকেন্দার নামক দুটি কাব্যে বিস্তারিত আত্মবিবরণী দিয়েছেন। যদি বিস্তারিত বলে তাহলে সৈফুলমূলক বদিউজ্জামাল এবং সেকেন্দার নামা হবে। যদি আত্মপরিচয় বা আত্মবিবরণী পাওয়া যায় বলেন তাহলে সব গ্রন্থই হবে, মানে পদ্মাবতী ইনক্লুড হবে। ঠিক আছে, তো আলাওল তৎকালীন ফতেবাদ মুলুকের জালালপুর গ্রামে, যেটা বর্তমান বাংলাদেশের মাদারীপুর জেলায় অবস্থিত, সেখানে জন্মগ্রহণ করেন। দেখুন সব প্রশ্ন দিয়েছি, একটু কঠিন লাগলেও বাকি আগে সব সহজ প্রশ্ন আছে। 50 নম্বর সেটে যে স্কোপগুলো আমি ধরাতে পারিনি সেই সব প্রশ্নগুলো কিন্তু আমি এখানে দিয়েছি, তাই কঠিন কিছু নয়, পাশে তথ্যগুলো কিন্তু পড়ে রাখবেন। ঠিক আছে, সব বললে পদ্মাবতী, সৈফুল বদিউজ্জামান এবং সেকেন্দ্রনামা 3টি কাব্যে তিনি আত্মপরিচয় বা আত্মবিবরণী দিয়েছেন। শুধুমাত্র সৈফুল বদিউজ্জামান এবং সেকেন্দ্রনামা এই দুটি কাব্যে তিনি বিস্তারিত আত্মবিবরণী দিয়েছেন, আর ছোট্ট করে নাতিদীর্ঘ আত্মবিবরণী দিয়েছেন এটা হচ্ছে পদ্মাবতী কাব্যের শুরুতে। তাহলে দেখুন 44 প্রশ্ন, এটাও একটু বড় প্রশ্ন, আমি সব পদগুলো তুলে ধরেছি শাক্ত পদাবলীর। কি হলো নবনীষী হইল অবসান গো বিজয়া,
গঙ্গাধর হে শিবশঙ্কর কর অনুমতি হর আগমনী, জানি জানি গো জননী যেমন পাষাণের মেয়ে ভক্তের আকুতি, ফিরে চাও গো উমা তোমার বিদুমুখ হেরি বিজয়া, বারে বারে করানি গৌরী আনিবারে আগমনী, সদানন্দময়ী কালী মহাকালের মনোময়িনী গো মা, মা কি ও কেমন, মন পাবনে নৌকা বটে বিয়ে দে শ্রী দুর্গা বলে মহাদীক্ষা, আপনারে আপনি দেখো যেও না মন কারো ঘরে মহাদীক্ষা। এই সার্থ পদগুলি রচয়িতাকে এক দুটো দেওয়া যায় কিন্তু হাতে স্কোপ নেই তাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই দেখে নেবেন, ওকে? তাহলে কিন্তু পরে সমস্যায় পড়ে যাবেন। প্রত্যেকটা পদই কিন্তু ইম্পর্টেন্ট আছে। উত্তর হচ্ছে অপশন খ, কমলাকান্ত ভট্টাচার্যের পদ এগুলো, ঠিক আছে? দেখুন বিদ্রোহ দিয়ে অনেক তথ্য দিয়েছি, যেগুলো আমাদের প্রাচীন মধ্যযুগ বইতে আছে, তুমি এখানেও দিয়েছি ছোট্ট করে। আমরা কিন্তু বলেছি যে আগে 5 তথ্য বা বিদ্রোহ আমি দিয়েছি, এগুলো আপনারা পড়ে রাখতে পারেন, অনেক কাজে লাগবে। তাহলে দেখুন 45 নম্বর প্রশ্ন, মধ্যযুগে ইসলামী সাহিত্যের কোন কবি 1715 খ্রিস্টাব্দে বা 1122 ত্রিপুরাব্দে গদা মল্লিকার পুঁথি রচনা করেন? মানে গদা মল্লিকার পুঁথি রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন গ, শেখ সাদি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, আরও ইসলামী সাহিত্যের বহু প্রশ্ন এখানে পেয়ে যাবেন, 50টার মতো। আর বাকি দেখুন তথ্য দেওয়া আছে যে মানে বিদ্রোহ দিয়ে তথ্য দেওয়া আছে সম্পর্কিত, যে তিনি ছিলেন অষ্টাদশ শতকের প্রথম দিকের কবি মানে শেখ সাদি। তার জন্মস্থান পূর্ববঙ্গের চট্টগ্রাম হলেও এই কাব্যে ত্রিপুরাধিপতি চম্পক রায়ের তিনি প্রশস্তি রচনা করেন। ফার্সি কাব্য ফক্করনামা থেকে অনুদিত সপ্তদশ শতকের শেষপাদের কবি শেখ শেরবাজ চৌধুরীর ফক্করনামা বা মল্লিকার হাজার সওয়াল কাব্যের সঙ্গে এই কাব্যের কাহিনীগত সাদৃশ্য আছে। তথ্য তো অনেক আছে কিন্তু স্কোপ নেই হাতে। দুটি কাব্যেরই মূল ভাব রোমান্টিক। রোমের রাজকুমারী মল্লিকার হাজার প্রশ্নের উত্তর দিয়ে তুরস্কের আবদুল্লাহ নামের এক গদা বা ফকির রাজকুমারীকে লাভ করে রোমের সম্রাট রূপে প্রতিষ্ঠিত হন। এরকম বহু তথ্য আছে, প্রশ্ন মাত্র একটাই কিন্তু তথ্য অনেক। তাই যারা আমাদের মধ্যযুগের বইটা অত ডিটেলসে পড়তে পারেন না, এই সেটগুলো ভালো করে ফলো করবেন। আর বিশেষ দ্রষ্টব্য দিয়ে তথ্যগুলো আছে বা পাশেই তথ্যগুলো আছে সেইগুলো পড়বেন। এটা কিন্তু এমসিকিউ বই হলো কিন্তু তথ্যভিত্তিক বই। আমি 30 থেকে 25 নম্বর পর আমি সেট অনেকগুলো পাশে বিদ্রোহ বা তথ্য দিয়েছি, এগুলো পড়ে রাখবেন, ওকে? এখানে কিন্তু প্রাচীন মতো শেষ 15টা। এবার 20টা হচ্ছে আধুনিক যুগ। দেখুন 46 প্রশ্ন, তারানাথ তর্কবাচস্পতির প্রতিবাদী ঈশ্বরচন্দ্র কোন বইটি লেখেন? উত্তর হচ্ছে অপশন ঘ, আবার অতি অল্প হইল। দাদা দেখুন 47 প্রশ্ন, রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা ছোট গল্প অবলম্বনে কোন পরিচালক সিনেমা নির্মাণ করেন? উত্তর হচ্ছে অপশন ক, তপন সিংহ। 48 প্রশ্ন, রবীন্দ্র ঠাকুর তার প্রথম সংস্করণ তাসের দেশ নাটক কাকে উৎসর্গ করেন? না, তাসের নাটকের প্রথম যে সংস্করণটা তাসের দেশ যেমনি বললেও হবে, নাটকটি কাকে উৎসর্গ করেন, ঠিক আছে? উত্তর হচ্ছে অপশন ঘ, কাউকে না। মানে ব্যাপারটা হচ্ছে দেখুন, তাসের দেশ কিন্তু প্রথম সংস্করণ বলেছে বুদ্ধি করে, এটা ঘোরানো হয়েছে। যদি তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করেন বলতো তাহলে কিন্তু হতো নেতাজি সুভাষচন্দ্র বসুকে, ঠিক আছে? যদি তাসের দেশ শুধু বলতো তখন কিন্তু হতো নেতাজি সুভাষচন্দ্র বসুকে। কিন্তু বুদ্ধি করে দিয়েছে দেখুন, সেটা দ্বিতীয় সংস্করণে উৎসর্গ করা হয়েছে, কিন্তু প্রথম সংস্করণ তাসের দেশ সেটা এই জন্যই প্রথম সংস্করণে ইনক্লুড করা হয়েছে যে এটা কিন্তু কাউকে উৎসর্গ করা হয়নি। এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে বোকা বানানোর জন্য প্রশ্নটা করা হয়েছে। এটা 99% লোক জানেন না, ইচ্ছা করে এটা বোকা বানানো হয়েছে। এ ধরনের প্রশ্ন হয়তো এসএসসি আসবে না, কিন্তু বলেছি কিছু প্রশ্ন এমন কঠিন দেবো যেটা কিন্তু আপনাদের মাথা বা বুদ্ধিকে কাজে লাগাতে পারবে না, এই জন্য এই প্রশ্নগুলো অবতারণা করা হয়েছে। বাকি সহজ কঠিন সব মিডিয়াম এইভাবেই কিন্তু অবতারণা করা হয়েছে প্রশ্নগুলো। তাহলে দেখুন 19 প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পে ভিকু নামক ডাকাতের জীবন বৃত্তান্তকে দেখানো হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, প্রাগৈতিহাসিক। তাহলে দেখুন 50 প্রশ্ন, লীলা মজুমদার তার কোন গ্রন্থটির জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন? খুবই ইম্পর্ট্যান্ট। উত্তর হচ্ছে অপশন খ, আর কোনোখানে। তারপর দেখুন 51 প্রশ্ন, সত্যেন্দ্র ভাদুড়ির কোন উপন্যাসের পুরো নাম ছিল মানকুমারী? এটা মানকুমারী হবে না, এটা হবে মীনা কুমারী, ঠিক আছে? মানকুমারী নয়, এটা হবে মীনা কুমারী, ওকে? উত্তর হচ্ছে অপশন ক, চিত্রগুপ্তের ফাইল। এই উপন্যাসটি শেষ থেকে শুরু হয়েছে। 12 প্রশ্ন, ওয়াল্টার ভিলাথিয়ারের দ্য লিসেনারের ছায়া অবলম্বনে শক্তি চট্টোপাধ্যায় কোন কবিতাটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, অবনী বাড়িয়াছ। এই নামে কিন্তু তার একটা উপন্যাসও আছে।
তিপান্ন প্রশ্ন, হাংরাস গ্রন্থ বা উপন্যাসটি রচয়িতা কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, সুভাষ মুখোপাধ্যায়। এনার একটা কাব্যগ্রন্থের নাম কিন্তু এবার এমএসসি পরীক্ষা এসেছিল। 54 প্রশ্ন, ল্যাবরেটরি নাটকটি রচয়িতা কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, বিনয় ঘোষ। তিনি কিন্তু যদিও মেন হচ্ছে প্রাবন্ধিক। 55 প্রশ্ন, সূর্যের দেশে মনুষ্যত্বে কিছু অভাব কোন কবির বিখ্যাত উক্তি? উত্তর হচ্ছে অপশন খ, বিষ্ণুদেব। 56 প্রশ্ন, কালের পুতুল, উত্তর 30, সাহিত্য চর্চা ও হঠাৎ আলো ছলকানি প্রবন্ধগুলির রচয়িতা কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, বুদ্ধদেব বসু। দেখুন চারটা দিয়েছে, হাতে স্কোপ নেই, একটা দিলেও দিতে পারতো কিন্তু হাতে স্কোপ নেই। 57 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, ছায়ানট। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 18 প্রশ্ন, জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত খ্রিস্টাব্দ? ঠিক আছে, খ্রিস্টাব্দ জানতে চাইছে। উত্তর হচ্ছে অপশন গ, 1957 খ্রিস্টাব্দ, মানে আগস্ট 1957 খ্রিস্টাব্দ বা 1364 বঙ্গাব্দ। তাহলে দেখুন 59 প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকাটির সম্পাদক ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, চিত্রলেখা। 60 প্রশ্ন, ভারতের খনিজ গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে অপশন ক, রাজশেখর বসুর। 61 প্রশ্ন, স্বদেশ ও সাহিত্য প্রবন্ধটির রচয়িতা কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবারে কিন্তু এমএসসি পরীক্ষায় আধুনিক মধ্যপ্রাচীন বা পূর্বাধুনিক সংঘ মিলিয়ে কিন্তু 5-6টা প্রশ্ন শুধুমাত্র কাল লেখা এসছে। তাই দেখেছেন এখানে কিন্তু 5-6টা প্রশ্নে কিন্তু কাল লেখা দেওয়া হয়েছে। হয়তো ভাবছেন যে সব কিন্তু কাল লেখা কেন? এবার এমএসসি পরীক্ষায় 5-6টা প্রশ্ন কাল লেখা এসছে, তাই কাল লেখা দেওয়া হয়েছে। আর প্রকাশকাল কিন্তু এবার আসেনি যদিও, কিন্তু এসএসসি পরীক্ষায় একটা এসেছিল, তারপরে একটা মোটামুটি দিয়েছি। হাতে স্কোপ নেই, দুটো দিলেও দিতে পারতাম, কিন্তু হাতে স্কোপ নেই, একটা দিয়েছি। 62 প্রশ্ন, প্রণব চৌধুরীর প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটা? উত্তর হচ্ছে অপশন খ, তেল নুন লকড়ি। তাহলে দেখুন 63 প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায় তার নূরজাহান নাটকটি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন খ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তাহলে দেখুন 64 প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের অসমাপ্ত নাটক গৃহলক্ষ্মী কে সমাপ্ত করেন? উত্তর হচ্ছে অপশন খ, দেবেন্দ্রনাথ বসু। 65 প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ রচিত উপন্যাস কোনটি? মানে তিনি ইংরেজি ভাষায় একটা উপন্যাস রচনা করেন আর বাংলা ভাষায় 14টা উপন্যাস রচনা করেন। তিনি মোট 15টা উপন্যাস রচনা করেন, ইংরেজি ভাষায় একটা, বাংলা ভাষায় 14টা। শেষ রচিত উপন্যাস কোনটা? উত্তর হচ্ছে অপশন ঘ, সীতারাম, যেটি প্রচার পত্রিকায় প্রকাশিত হয়েছে। তারপর দেখুন 66 প্রশ্ন, এখানে হচ্ছে শেষ আপনার আধুনিক যুগ। তাহলে 30টা ব্যাকরণ, 15টা প্রাচীন মধ্যযুগ, তারপর আধুনিক যুগ 20টা, মোট 65টা। এবার 18টা হচ্ছে টেক্সট থেকে। নবম শ্রেণী থেকে হচ্ছে 9টা, দশম শ্রেণী থেকে হচ্ছে 9টা। দেখুন 66 প্রশ্ন, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, এখানে চিকুর বলতে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে অপশন খ, বিদ্যুৎ বা তড়িৎকে। 67 প্রশ্ন, মণিগচ্ছিত আংটিতে খোদাই করা ছিল? উত্তর হচ্ছে অপশন গ, রাজার নাম। 18 প্রশ্ন, হিমালয় দর্শন পদাংশে লেখিকা কোন ক্ষুদ্র গাড়িগুলিকে খেলনা গাড়ির সঙ্গে তুলনা করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, হিমালয়ান রেলগাড়িকে। 69 প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, অধিকাংশটির মাধ্যমে যে ভাবনা ব্যক্ত হচ্ছে তা হলো? উত্তর হচ্ছে অপশন ক, পাড়ি দেওয়ার বাসনা থাকলেও বন্ধন ছিন্ন করা যায় না। 70 প্রশ্ন, বৃষ্টির সঙ্গে বৃক্ষপল্লবের সঙ্গে ড্যাশ এই লুকোচুরি খেলা আমি চোখ ভরে দেখছি আর কান পেতে পেতে শুনছি, শূন্যস্থান পূরণ করুন। উত্তর হচ্ছে অপশন ঘ, সমীরণের, বাতাসের। তথ্য দেখুন, অধিকাংশটি প্রমথ চৌধুরীর বর্ষা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এই প্রবন্ধটি লেখকের বিচিত্র প্রবন্ধ নামক প্রবন্ধ সংকলন গ্রন্থের অন্তর্গত। তথ্য দিয়ে রেখেছি, হাতে স্কোপ নেই, নাহলে আলাদা করে প্রশ্ন দিতাম। তাহলে দেখুন 71 প্রশ্ন, কোন গুণে দাশরথী কিনেছে তোমারে? এখানে দাশরথী বলতে কাকে বোঝানো হয়েছে? খুবই ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন খ, শ্রীরামচন্দ্রকে, দশরথের পুত্র শ্রীরামচন্দ্র। 72 প্রশ্ন, সম্ভবত 3022 বিসিতে ইজিপ্টে কার রাজত্বকাল থেকে স্বর্ণযুগের শুরু হয়? উত্তর হচ্ছে অপশন গ,
মেনিসের। তথ্য দেখুন যে আজ থেকে ঠিক 5,000 বছর আগে এই 3022 বিসিতেই একবার হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটেছিল। 76 বছর পর এই ধূমকেতু আসে। তাহলে এই ধূমকেতু কত বছর পর পর আসে? 76 বছর পর পর। ঠিক আছে, তথ্যগুলো দিয়ে রেখেছি পাশে, এগুলো পড়বেন। আমি বারে বলছি, প্রশ্ন যতটা ইম্পর্টেন্ট তথ্য ততটা ইম্পর্টেন্ট। 73 প্রশ্ন, সেই সময় কলকাতা থেকে বিলেতে চিঠি যেতে সময় লাগতো। উত্তর হচ্ছে অপশন ঘ, জাহাজে 18 দিন আর প্লেনে 8 দিন। 74 প্রশ্ন, দ্বারা ওই মানহারা মানবীর দ্বারে বুঝিতাংশে মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে। উত্তর হচ্ছে অপশন ক, আফ্রিকা মহাদেশকে। 75 প্রশ্ন, কলকাতার যানবাজারের এক ধনী বাঙালি প্রীতিরাম দাস প্রচুর টাকা রোজগার করে কত খ্রিস্টাব্দে আবার কলকাতায় ফিরেছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, 1770 খ্রিস্টাব্দে। তথ্য দেখুন যে 1804 খ্রিস্টাব্দে তার কনিষ্ঠ পুত্র রাজচন্দ্রের সঙ্গে হরেকৃষ্ণ দাস, স্থানীয় নাম হচ্ছে হারু ঘরামি, ও রামপ্রিয়া দেবীর কন্যা রানী রাসমণির সঙ্গে বিবাহ হয়। প্রশ্নটা কিন্তু আলাদা, তথ্যটা কিন্তু আলাদা। হয়তো অনেকে বলবেন যে এর সঙ্গে তো কোনো মিল নেই। মিল অল্প হলেও আছে, কিন্তু আমার তথ্যটা দেওয়া জরুরি তাই দিয়েছি। তাহলে 1804 খ্রিস্টাব্দে এই প্রীতিরাম দাসের কনিষ্ঠ পুত্র, ছোট পুত্র রাজচন্দ্র, তার সঙ্গে হরেকৃষ্ণ দাস, যার স্থানীয় নাম হচ্ছে হারু ঘরামি, ও রামপ্রিয়া দেবীর যে কন্যা রানী রাসমণির সঙ্গে বিবাহ হয়। ঠিক আছে, রানী রাসমণির সঙ্গে বিবাহ হয় কার? রাজচন্দ্রের। কত খ্রিস্টাব্দে? 1804 খ্রিস্টাব্দে। এটা কিন্তু মনে রাখবেন। ঠিক আছে, তারপর দেখুন 76 প্রশ্ন, একাগারে কবিতায় কবি যে সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্য একাশনে একাগারে প্রার্থনা করেছেন তা হলো? উত্তর হচ্ছে অপশন গ, জগৎ জোড়া। তারপর দেখুন 57 প্রশ্ন, বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। বাস যাত্রীদের আমার প্রতিক্রিয়ার কারণ কি? উত্তর হচ্ছে অপশন খ, বহুরূপী হরিতের পাগলের সাজটা হয়েছে চমৎকার। 78 প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, যেমন অভিধা, লক্ষণ ও ব্যঞ্জনা। এর মধ্যে প্রথমটি শুধু কোন অর্থ প্রকাশ করে, মানে অভিধা কোন অর্থ প্রকাশ করে? উত্তর হচ্ছে অপশন ক, আবিধানিক অর্থ। ঠিক আছে, তথ্য দেখুন যেমন দেশের অর্থ ভারত ইত্যাদি অথবা স্থান, এগুলো হচ্ছে আবিধানিক অর্থ প্রকাশ করে কে? অভিধা। ত্রিবিধ কথা কি কি? অভিধা, লক্ষণ ও ব্যঞ্জনা। তার দেখুন 79 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের নানাবিদ্যার আয়োজন প্রবন্ধটি তার কোন আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন ক, জীবনস্মৃতি। প্রকাশকাল হচ্ছে 25 জুলাই 1912 বা 1319। 1912 মনে রাখলে চলবে। একটা তথ্য দেখুন যেটা আমি দিতে পারিনি, হাতে স্কোপ ছিল না, তাই তো এখানে অ্যাড করেছি। যেই প্রবন্ধে মানে নানাবিদ্যার আয়োজন প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিষ্ণুবাবু রবিবার সকালে গান শেখাতে আসতেন। আগে কি কি শেখাতে আসতেন, কারা কারা সব দিয়েছি। এই তথ্যটা কিন্তু আমি মানে আগে দিতে পারিনি, তাই তো এর সঙ্গে কোনো রিলেটেড নয়, তবু আমি কিন্তু তথ্যটা দিয়েছি। বারবার বলছি, রিলেটেড থাকুক না থাকুক, তথ্যগুলো জাস্ট ইম্পর্টেন্ট বলে আমি এখানে দিয়ে রেখেছি। 80 প্রশ্ন, মাদ্রাজে ন্যাশনাল সাঁতার চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার সময় পর্যন্ত সাঁতারের ইন্ডিয়া রেকর্ড কার দখলে ছিল? উত্তর হচ্ছে অপশন ঘ, মহারাষ্ট্রের প্রতিযোগী রমা যোশী। বাকি দেখো, হিয়া মিত্র বাংলা প্রতিযোগী, মঞ্জিত কাউর পাঞ্জে প্রতিযোগী, আমির পটেল গুজরাটের প্রতিযোগী। এগুলো কে কার প্রতিযোগী কিন্তু মনে রাখবেন, এখান থেকে কিন্তু পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, আমার কিন্তু অপশনের মধ্যে উত্তর লুকিয়ে আছে। আর সাঁতারে ইন্ডিয়া রেকর্ড দখলে ছিল মহারাষ্ট্রের প্রতিযোগী রমা যোশী। তাই রমা যোশী কোন মানে রাজ্যের প্রতিযোগী? মহারাষ্ট্রের। ঠিক আছে, তথ্য দেখুন যে এই চ্যাম্পিয়নশিপে 200 মিটার ব্রেস্টস্ট্রোক 3 মিনিট 32 সেকেন্ডে শেষ করে হিয়া মিত্র বাংলাকে প্রথম সোনা জিতিয়েছিল। ঠিক আছে, মানে এই চ্যাম্পিয়নশিপটা এখানে 200 মিটার যে ব্রেস্টস্ট্রোক 3 মিনিট 32 সেকেন্ডে শেষ করে হিয়া মিত্র বাংলাকে প্রথম সোনা জিতিয়েছিল। তথ্যগুলো মনে রাখবেন। 11 প্রশ্ন, ফাইট কোনি ফাইট কোনি উপন্যাসের কোন পরিচ্ছেদে প্রথম এই স্লোগানটি উল্লেখ পাওয়া যায়? দেখুন, কোনি প্রকাশকাল দেখুন 1975 খ্রিস্টাব্দ জুলাই মাস বা 1382 বঙ্গাব্দ। 1975টা মনে রাখলে চলবে। ঠিক আছে, আর একবার দেওয়ার স্কোপ নেই। তো এটার কীর্তি সিংহ বলেছিল, ওটা আর লিখলাম না, সবাই জানেন। তো কোন পরিচ্ছেদে প্রথম এই স্লোগানটি উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ, দ্বিতীয় পরিচ্ছেদে। ঠিক আছে, তথ্য দেখুন যে এই উপন্যাসটি মতি নন্দী উৎসর্গ করেন
তার 3 কন্যা আনন্দরূপা, অমৃতরূপা ও অনন্তরূপাকে। তথ্য দিয়ে রেখেছি পাশে, দেখে নেবেন। 82 নম্বর প্রশ্ন, বহু তথ্য দিয়ে রেখেছি পাশে, আমি আর পড়বো না এতবেলা, প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। কবিরকে কেন্দ্র করে রচিত কীর্তিমোহন সেনের বহু পরিশ্রমের ফসল কবির গ্রন্থটি মোট কয়টি খণ্ডে বিভক্ত, অথবা মোট কয়টি খণ্ডে কবির রচনা সংকলন ও অনুবাদ করেন কীর্তিমোহন সেন? এটা কিন্তু কাশীমোহন সেন হবে না, বারবার বলছি কীর্তিমোহন সেন হবে। উত্তর হচ্ছে অপশন গ, 4টি। দেখুন, বহু তথ্য দেওয়া আছে এই সম্পর্কিত অনুবাদ অনুষঙ্গ, তাই আমার আলাদা করে বই পরে বেরাক না বেরাক এখানে তথ্যগুলো পেয়ে যাবেন। তাই অনুবাদ সঙ্গে বইটা এখানে কিন্তু কিছুটা রিলেটেড করা হয়েছে, সবাই দেখে নেবেন। বিদ্রোহে বহু তথ্য অ্যাড করা হয়েছে, ওরা দেখে নেবেন, ঠিক আছে। তাহলে দেখুন 83 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা 1866 উপন্যাসকে উর্দুতে, রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরহাট 1883 উপন্যাসকে উর্দুতে দুলহান নামে, নৌকাডুবি 1906 উপন্যাসকে উর্দুতে তুফান নামে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত প্রথম পর্ব 1917 উপন্যাসকে উর্দুতে সপেরান নামে, ষোড়শী 1927 নাটককে উর্দুতে আওরত নামে কে অনুবাদ করেন? উত্তর দেখুন অপশন ক, মুন্সী প্রেমচন্দ্র। ফুরিয়ে প্রশ্ন আসুক কি নামে অনুবাদ করেন, সব দেওয়া আছে। তথ্য দেখুন, তাকে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলে অভিহিত করা হয়, কাকে? মুন্সী প্রেমচন্দ্রকে। তার রঙ্গাত্মক অনুভূতি প্রবণ গভীর জীবনচরিত লিখেছেন তার সুপরিচিত পুত্র অমৃত রায়। জীবনচরিতের নাম কি? প্রেমচন্দ্র। গ্রন্থটি বাংলা অনুবাদ করেছেন কে? শেখর বসু। বইটির চিত্রগুলি অঙ্কন করেছেন কে? সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়। সব তথ্যগুলো দেওয়া আছে, দেখে নেবেন। 84 প্রশ্ন, গোপীনাথ মহান্তির দানাপানি 1955 নামক ওড়িয়া উপন্যাসটি 1980 খ্রিস্টাব্দে দানাপানি নামেই বাংলা ভাষায় কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন খ, শৈল শর্মা। অনুবাদ সঙ্গ এই তথ্যগুলো পড়লে আশা করি 95% কমন পেয়ে যাবেন। তথ্য দেওয়া আছে দেখুন, আর বলছি না, ঠিক আছে। তারপর দেখুন 85 নম্বর প্রশ্ন, কোন নাট্যকারের চিফ মিনিস্টার নাটকটি হিন্দিতে অনুবাদ করেন ললিত দেশাই? দম্পদ্বীপ এবং সকারাম বাইন্ডা 1972 নাটক দুটি হিন্দিতে অনুবাদ করেন সরোজিনী বর্মা। ঘাসিরাম কোতোয়াল 1972 নাটকটি হিন্দিতে অনুবাদ করেন ডক্টর দামোদর খালসে। গিদ্ধ এবং মিতাকি কাহিনী নাটক দুটি হিন্দিতে অনুবাদ করেন বসন্ত দেব। খাচ্চি দুব নাটকটি হিন্দিতে অনুবাদ করেন মুরলীধর চকতাপ। কোন নাট্যকার? নাটকগুলি এতগুলো অনুবাদ আছে, যেহেতু স্কোপ নেই হাতে, তাই অনুবাদগুলোর নাম দিয়ে দিয়েছি, বলে দিয়েছি নাটকগুলি রচয়িতাকে বা কোন নাট্যকারের এই নাটকগুলি এনারা এই নামে অনুবাদ করেন। উত্তর হচ্ছে অপশন খ, বিজয় তেন্ডুলকরের। তথ্য দেখুন, যে মাত্র 11 বছর বয়সে তিনি প্রথম নাটক লেখা শুরু করেন। তিনি বেশ কিছু চলচ্চিত্রে চিত্রনাট্য লিখেছেন। তার শেষ চিত্রনাট্য হচ্ছে ঈশ্বর মাইমুকং 2005 সালে প্রকাশিত। এটি আসলে গল্পকার দিব্যেন্দু পালিতের গল্পের মূকাভিনয় রূপান্তর, ঠিক আছে। বহু তথ্য আছে এরকম। তারপর দেখুন 86 প্রশ্ন, 1907 খ্রিস্টাব্দে ধর্মপুত্র নামে লিও টলস্টয়ের গল্পের অনুবাদ কে করেন? উত্তর হচ্ছে অপশন গ, কামিনী রায়। খুবই ইম্পর্টেন্ট, বহু তথ্য দেওয়া আছে, হ্যাঁ, বিদ্রোহ দিয়ে, সেগুলো সব বলছি না কারণ হাতে সময় নেই। দেখুন না, তথ্য দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই তথ্যগুলো, ঠিক আছে। এগুলো কিন্তু পরে আপনাদের কাজে লাগবে। ওকে, দেখুন যেমন টলস্টয়ের নাট্যকাহিনী অবলম্বনে মৃত্যুমোচন নাটকটি রচনা করেন সৌমিত্রমোহন মুখোপাধ্যায়। যেমন প্রশ্নটা ইম্পর্টেন্ট, তেমন তথ্যগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো দেখে রাখবে। তারপর দেখুন 1875 থেকে 70 খ্রিস্টাব্দের মধ্যে রুস্কি ভেস্তনিক পত্রিকায় টলস্টয়ের আনা কারেনিনা 1878 উপন্যাসটি প্রকাশিত হয়। এটি এবং তার ওয়ার অ্যান্ড পিস 1869 উপন্যাসটি তাকে খ্যাতি অনেক অর্থ এনে দিয়েছিল। তার একটি শিশুপাঠ্য গ্রন্থ হলো এবিসি, যেটি 1872 সালে প্রকাশিত। বহু তথ্য আছে, এগুলো দেখে নেবেন, ঠিক আছে। তাহলে দেখুন 27 নম্বর প্রশ্ন, ডানকান স্কটল্যান্ডের রাজা, ব্যাংকো ডানকানের সেনাপতি, ম্যালকম ডানকানের পুত্র, ম্যাডকাপ স্কটল্যান্ডের বীর ম্যালকমের সহযোগী। উইলিয়াম শেক্সপিয়ারের কোন নাটকে এই চরিত্রটি উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ঘ, ম্যাকবেথ নাটকে, ঠিক আছে, 1606। বিদ্রোহ দিয়ে দেখুন বহু তথ্য দেওয়া আছে এখানে, ঠিক আছে। নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত ট্র্যাজেডির চড়া সুরে বাঁধা, হ্যাঁ, কারা কী নামে অনুবাদ করেন সব দেওয়া আছে। প্রথম কী নামে অনুবাদ করেন সেটা আলাদা করে দেওয়া আছে, বাকি কারা কী নামে অনুবাদ করেন সেরকম এখানে দেওয়া আছে, ঠিক আছে। দেখুন নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষ 2 আগস্ট 1900 খ্রিস্টাব্দে, অনেক বই 1899 আছে, কিন্তু না,
2 আগস্ট 1900 খ্রিস্টাব্দে বা 1307 বঙ্গাব্দে গিরিশচন্দ্র ঘোষ অনুবাদ করেন। তারপর দেখুন 1954 খ্রিস্টাব্দে যতীন্দ্রনাথ সেনগুপ্ত এই একই নামে ইন্দ্রটিকে বাংলা ভাষা অনুবাদ করেন। বহু তথ্য দেওয়া আছে, এগুলো কিন্তু আমি বলছি না ডিসকাস করে, বিদ্রোহ দিয়ে নিচে দেওয়া আছে। বললাম যে অনুবাদ সংখ্যা আমাদের বইতে 302টা দেওয়া আছে, প্রতিটা সেটে 6টা করে, এই লাস্ট সেটে 2টো বেশি আছে। এখানে যেহেতু মানে আমাদের বই 18টা থাকে টেক্সট, এখানে দেওয়া আছে 16টা। 95% ক্ষেত্রে 18টা থাকে, 5% ক্ষেত্রে 16টা এখানে দেওয়া হয়েছে, কারণ অনুবাদ সংঘ স্কোপ ছিল না হাতে, তাই 6টার জায়গায় কিন্তু এখানে 8টা দিয়েছি। ঠিক আছে, তো দেখুন এগুলো দেখে নেবেন, সব তথ্য কিন্তু নিচে দেওয়া আছে। তাই এই 302টা প্রশ্ন পড়লে কিন্তু আপনারা 500-600টা প্রশ্ন পড়তে পারবেন। হয়তো 300টা প্রশ্ন আছে কিন্তু পাশে তথ্যগুলো দেওয়া আছে ডবল, 300টা প্রশ্ন পড়লে কিন্তু আপনারা 600টা প্রশ্ন পড়তে পারবেন। 100% এর মধ্যে কমন আসবে, 95% ক্ষেত্রে বলে দিচ্ছি। অশাসনীয় প্রশ্ন, বাংলার এলিয়ট কাকে বলা হয়? সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন গ, বিষ্ণু থেকে। ঠিক আছে, তো এখানে তথ্যটা আছে দেখুন, সব দেওয়া আছে বিদ্রোহ দিয়ে, তার পড়ছি না, দেখে নেবেন। দেখুন বিষ্ণুদেব চোরাবালি 1937 বা 1344, কাব্যগ্রন্থে এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড ডিসেম্বর 1922 বা 1329, কাব্যগ্রন্থের সর্বোচ্চ প্রভাব, এবং দ্য হলোম্যান 1925, কাব্যগ্রন্থের স্বল্প প্রভাব পড়েছে। তাহলে দেখুন 19 প্রশ্ন, ল্যাংস্টন হিউজের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? খুবই ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে অপশন ক, দ্য ওয়ারি ব্লুজ। প্রকাশ করা হচ্ছে 1926 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবেন। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু এবার এমএসসি পরীক্ষায় ঘুরিয়ে পড়েছে 11-12-এ। ঠিক আছে, তথ্য দেখুন বিদ্রোহ দিয়ে বহু তথ্য দেওয়া আছে ল্যাংস্টন হিউজের, সেগুলো কিন্তু দেখে নেবেন। ঠিক আছে, লাস্ট প্রশ্ন, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ আমি বলেছি যে একটা দেওয়া আছে, ক্লিওপেট্রা ওয়াজ এ প্যারাগন অফ বিউটি, বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, ক্লিওপেট্রা সুন্দরের সঠিক উপমা ছিলেন। ঠিক আছে, এই হচ্ছে 90টা প্রশ্নোত্তর, উত্তর সব দেওয়া আছে, চেক করে নেবেন। এইভাবে শেষে উত্তরপত্র দেওয়া থাকবে, আপনারা কিন্তু দাগিয়ে পড়বেন অথবা প্র্যাকটিস করতে পারেন, পাশে বিদ্যুৎ তথ্যগুলো দেওয়া আছে, দেখে নেবেন। ঠিক আছে, আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরেকবার বলছি, যারা এই বইটি বুকিং করতে চান তারা আমার দেওয়া নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখুন, 8768830230 নাম্বারে যোগাযোগ করবেন। প্রি বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। বইটার নাম হচ্ছে বাংলা অল ইন ওয়ান। এখানে 4650টার মতো প্রশ্ন দেওয়া আছে, 90 নম্বরে 50টা সেট দেওয়া আছে, আর বিগত বছরের এসএলএসটির এবং এমএসসির প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, ভালো থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।